আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 নভেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বিক্ষোভ করে শাস্তির মুখে বাংলাদেশিরা, 4 জনের ভিসা বাতিল। ঢাকা এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন, সম্মান পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। চাঁদা না দেওয়ায় খুন হলেন মধ্যপ্রাচ্য প্রবাসী, লাশ নিয়ে থানায় গেল স্বজনেরা। আসিফ নজরুলকে হেনস্থা, দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ, 3 মাসে $7 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে 4 প্রবাসীর ভিসা বাতিল করেছে ওমান। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র। রায় বলা হয়েছে অভিযুক্তদের ওপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। বাকি 2 জনের রায় ঘোষণা হতে পারে চলতি মাসের 20 তারিখে। রায়ের সংক্ষিপ্ত কপিতে প্রবাসী দেলওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মোহাম্মদ নিজাম উদ্দিনের নাম পাওয়া গেছে। বিধি অনুযায়ী তাদের জেলের সাজা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন আদালত। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওমান ছাড়তে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের একজন প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তিনি দিশেহারা হয়ে গেছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাকে। কালকে তো আমাদের 4 জনের রায় পাঠাইছে, এখন তো আমাদেরকে ক্যান্সেল দিয়ে দিছে। ওই যে চলে যেতে হইব, কারো 500 রিয়াল ফাইন, কারো 300 রিয়াল ফাইন, এরকম ফাইন দিয়ে দেশে চলে যেতে হবে, ক্যান্সেল। উকিলে বললো আলাপ হচ্ছে আপিল কর, কি করতাম এখন। তা সবার যা সমস্যা, কিন্তু আমার বেশি সমস্যা। মানুষ ওদের তো কাজ কারবার তেমন নাই। একজনের আছে সাইফুল, হিকে তো 20 তারিখে রায় দিব। এখন আমার তো মোটা অঙ্কে ধরা, আমাদেরকে ডাক্তার ইউনুস আর কি হেল্প করলো বুঝলাম না। ইউনুস স্যার যদি বলতো এদেরকে ক্ষমা করে দিয়ে পারলে, তাহলে তো আমরা ক্ষমা খাই যেতাম। এখন আমরা তো দেশের কালান্তি লগ্নে, আসলে আমাদের যে এত ক্ষতি হবে এটা তো চিন্তা আসে নাই তখন। বাংলাদেশিদের ভিসা বাতিলের খবর নিশ্চিত করেছেন মাস্কাট দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। প্রবাস টাইমকে তিনি জানান, একটি ভয় ছিল অপরাধ বিবেচনায় তাদের জেলের সাজা হয় কিনা তা নিয়ে। এজন্য দূতাবাস আইনজীবী নিয়োগ করে সাজা মওকুফের সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন যে রায় দেওয়া হয়েছে সেটি পর্যালোচনা করা হচ্ছে। প্রবাসীদের স্বার্থ বিবেচনায় রেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, যাই হোক ওনার মান্থলি স্যালারি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে খাসাব যাচ্ছে ওমানের বাংলাদেশ দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। আগামী 15 ও 16 নভেম্বর এই 2 দিন অত্র অঞ্চলে ই পাসপোর্ট ও কনসুলার সেবা দেবে দূতাবাসের ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ টিম। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই 2 দিন খাসাব হোটেলে ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। 15 তারিখ স্থানীয় সময় সকাল 9টা হতে বিকেল 5টা এবং 16 তারিখ সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত সেবা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পাসপোর্টের এবং রেসিডেন্স আইডির ফটোকপি নিয়ে আসতে হবে। সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং রি-ইস্যুর ফর্ম দূতাবাসের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে। এমআরপি পাসপোর্ট নবায়নের সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য 12 রিয়াল 700 পয়সা ফি নির্ধারণ করা হয়েছে এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে 42 রিয়াল 400 পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ই পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফর্ম, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড সাথে নিয়ে যেতে হবে। সবশেষে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন প্রবাসীরা। এমতাবস্থায় খাসাব ও তার আশেপাশে অবস্থানরত প্রবাসীদের দূতাবাসের সেবা নিতে আহ্বান জানানো হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালু হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন দেশে ফেরা প্রবাসীরা। তারা বলছেন নতুন এই সুবিধা তাদের যাত্রা আরও সম্মানজনক করবে। এক প্রবাসী বলেন, ঢাকা এয়ারপোর্টে লাগেজ পেতে অনেক দেরি হতো, অনেক সময় ব্যাগেজ কাটা বা মালামাল পাওয়া যেত না। তবে নতুন বাংলাদেশে এসব সমস্যা অতীত হয়ে গেছে, 5-10 মিনিটেই মিলছে লাগেজ। এক প্রবাসী বলেন, ঢাকা এয়ারপোর্টে লাগেজ পেতে অনেক দেরি হতো, অনেক সময় ব্যাগেজ কাটা বা মালামাল পাওয়া যেত না। তবে নতুন বাংলাদেশে এসব সমস্যা অতীত হয়ে গেছে, 5-10 মিনিটেই মিলছে লাগেজ। যদিও ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপোস্টে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া ছাড়াও দীর্ঘ অপেক্ষা, টিকিটের বাড়তি মূল্য এবং সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন প্রবাসী। তারা প্রবাসীদের জন্য লাউঞ্জে খাবারের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়াতে প্রধান উপদেষ্টা যেন দৃষ্টি দেন। এর আগে গত সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য অনেক কিছু করতে চায় সরকার। প্রবাসী লাউঞ্জ সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। চাঁদার দাবিতে এক প্রবাসীকে পেটানোর 2 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনার পর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তার লাশবাহী গাড়ি নিয়ে থানায় গেছেন স্বজনেরা। মারা যাওয়া প্রবাসী স্বপন ভূঁইয়া দীর্ঘদিন কাতারে ছিলেন। সম্প্রতি নতুন করে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপনের স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, 8 মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার স্বামীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে, কিন্তু স্বপন দিতে রাজি হননি। এতে উত্তেজিত হয়ে গত 31 অক্টোবর রাতে বাড়ি থেকে তুলে ব্যাপক মারধর করে। তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এরপর স্বপনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিশনের প্রতিবেদনের আলোকে জেনেভার বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এর আগে উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চায় মন্ত্রণালয়। পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়ে মিশন। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন। এদিকে হেনস্থার ঘটনা 3 হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জামাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে 2টি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাংলাদেশ গত 3 মাসে প্রবাসীদের কাছ থেকে $7 বিলিয়ন বেশি রেমিট্যান্স পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবাসীরা গত 3 মাসে $7.02 বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত 3 মাসে মোট 2,22,821 বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছিল।
তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের আওতায় 4,426 জন কর্মী বিভিন্ন দেশে গেছেন। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে 3 লাখ করে টাকা দিয়েছেন। রিপোর্টে বলা হয়, আহত ও অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ 1.88 কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট 4.32 কোটি টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে গত 3 মাসে 12 কোটি 39 লাখ টাকার বিমার অর্থ বিতরণ করা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের মধ্যে প্রায় 1.97 কোটি টাকা শিক্ষাগত সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বিক্ষোভ করে শাস্তির মুখে বাংলাদেশিরা, 4 জনের ভিসা বাতিল। ঢাকা এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন, সম্মান পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। চাঁদা না দেওয়ায় খুন হলেন মধ্যপ্রাচ্য প্রবাসী, লাশ নিয়ে থানায় গেল স্বজনেরা। আসিফ নজরুলকে হেনস্থা, দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ, 3 মাসে $7 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।